কি বন্ধুরা, বেশ লাউড একটা মিউজিকের পর নীরবতা কি ভালো লাগে, তাই না? আমি এডিট করতে গিয়ে দেখলাম বেশ নীরবতাটা আনন্দ দিচ্ছে আমায়, তাই ভাবলাম থাক, এখানে শুধু ভয়েসটাই থাকুক, আর পেছন দিকে কোনো মিউজিক আর দিয়ে কাজ নেই। আজকে এই ঘরটাকে আমরা চেঞ্জ করব, আসবাবে স্থান পরিবর্তন করব, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। আর প্রস্তুতি নিতে নিতেই দেখুন, আজকে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করা হবে, মিনামাসি দেখুন চেয়ারের ওপর দাঁড়িয়ে গেছে। আজকে খুব বেশি একটা রান্নাবান্না ছিল না, তা আমি বললাম তুমি নামও, করেছোটা কি? আজকে দেখুন সোয়েটার পরে এসেছে। সোয়েটার না পরলে না এখন সত্যি খুব মুশকিল হচ্ছে। আর বয়স্ক মানুষ কি কাণ্ড যে করে ফেলেন। তাও ভাগ্যিস মামুনি আমাকে ডাকলো, তাই নাহলে একটা গন্ডগোল করে ফেলতেন। তো যাই হোক, দেখলাম নামিয়ে দেওয়া হলো। তারপর মামুনি যথারীতি উঠে খুব সুন্দর করে আজকে রান্নাঘরটা পরিপাটি করে পরিষ্কার করা হয়ে গেছে। আর ঠাকুরের আসনটাকে ওই জায়গাটাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদিও খাটটাকে একটুখানি সরাতে হয়েছে, সেই জন্য আমার এবং মামুনির হেঁয়ো হেঁয়ো করে প্রচুর পরিশ্রম হয়েছে। সেটা হচ্ছে আমরা ডিভান থেকে অনেকগুলো জিনিসপত্র বার করে তারপর খানিকটা ওই ধরুন 3-4 ইঞ্চি মতো ঠেলে দেওয়া হয়েছে এইদিকে দরজার দিকটায়, তারপর সেটাকে ঢোকানো গেছে। তো ঢোকানোর পর ঘরটা অনেকটা বেশি মানে বড় ঠাকুর হচ্ছে। আর এটা তো একদম আমাদের পূর্ব দিক, যে দিকটা এখন ঠাকুরকে রাখা হয়েছে, সে দিকটা হিসেবেও খুব ভালো। আর খুব সুন্দরভাবে ঠাকুরকে ওখানে রেখে আমরা পুজো করতে পারবো। তবে এই মুহূর্তে অগোছালো থাকলেও একটু বাদে সমস্ত ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে গোপালকে নতুন জামা পরিয়ে কেমন লাগছে একটুখানি বলবেন। তবে যারা ভাবছেন এখানটায় পর্দা আছে জন্য এই আগুন জ্বালালে একটু অসুবিধে হবে, সেই ব্যাপারে আমি খুব সচেতন। আগুনে আমার খুব ভয়, তথা আগুনকে আমি খুব সমীহ করি, তাই জন্য এই ব্যাপারে আমি খুব সাবধানেই কাজ করব। ঠিক যে পজিশনে নিচে প্রতিষ্ঠিত রামদরবার রয়েছে, এখন ঠিক সেই জায়গাটাতে ওপরেও হনুমানজিকে স্থাপন করা হলো। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে প্রবল ব্যস্ততার মধ্যে আছি, সুতরাং বুঝতেই পারছেন ভালোই আছি। সারাদিনে আজকে কাজের বিরাম নেই, এবং কাজের বিরাম নেই যখন ব্লগ করতে পারছি না, ভুলে ভুলে যাচ্ছি। একদম এই ঘরটাকে পরিপাটি পরিষ্কার করে নেওয়ার পর তারপর দেখাচ্ছি। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এই ঘরটাকে এখন যে আমার এত পছন্দের ঘর হয়ে গেল কি বলবো। এই ঘরটাও বড্ড অবিন্যস্ত ছিল, তবে পাশের ঘরটার মতো অতটা বিন্যস্ত না হলেও মোটামুটি পরিষ্কার হয়েছে। যতই বলি যে দিনের মধ্যে সব কাজ সম্পূর্ণ করবো, কিন্তু সেটা হয় না। অসংখ্য কাজ আছে, ছোটো 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 ছোটো। আর শরীরটাও খারাপ করছে, ঠান্ডা লাগছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্যারাসিটামল খাচ্ছি। ওয়েদারের জন্য এরকম হচ্ছে। সেই করতে করতে সন্ধে লেগেই গেল। তবে আমার শাড়ি আমি ভেবেছিলাম কিনবো, শাড়ি কিনতে হবে না, যা দেখছি। লাল পাড় সাদা শাড়ি আছে, তাঁতের শাড়ি আছে, জামদানি শাড়ি আছে, একদম নতুন। কিন্তু এখন একটু সাইজটা ছোটো হয়ে গেছে জন্য আমাকে হয়তো বা ব্লাউজটা কিনতে হবে, তা সেইটাই কিনবো। আর কিনবো হচ্ছে ফল টলগুলো, মানে যতটুকু সম্ভব। আজকে কলা বাদ দিয়ে আর বাদ বাকি সমস্ত কিছুই আমি কিনে নেব। আর কালকের উপরে পরীক্ষা আছে। একবার ভাবছিলাম যে কালকে পরীক্ষাটাতে বোম্বাদা ওকে পৌঁছে দিয়ে আসুক, বোম্বাদাই ব্যাপারটা করুক, কিন্তু ভাবছি যাবো কি যাবো না ঠিক বুঝতে পারছি না আর কি। আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। মানে 70% মন চাইছে যে বাচ্চাটার সাথে যাই, সেখানে গিয়ে হনুমানজি মন্দিরে যাই, এসবগুলো করি। আবার পরের দিনই এত বড় একটা পুজো, সেটার জন্য আমি যথেষ্ট চিন্তিতও আছি যে কালকের দিনটা যদি পেয়ে যেতাম তাহলে আজকে এত তাড়াহুড়োর কোনো প্রয়োজন ছিল না।
এই ফল টলগুলো মাঝখানে গোটা একটা দিন বাকি থাকতে কিনে আনার দরকার ছিল না। আর কালকে যে পৌঁছাবো তারপরে বেরোবো, সেটার জন্য ফেলে রাখতে চাইছি না সত্যি কথা কাজগুলো। তো দেখি কি করি। কালকে মানে যেতেও পারি নাও পারি, মানে আমি খুব দ্বিধায় আছি আসলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মুহূর্তে আমি একটু বেরোতাম, কিন্তু বোধিসত্ত্ববাবু কন্টেন্ট করছেন, যার ফলে আমি ওখান থেকে বেরোতে পারছি না। এদিকে আকাশ খুব খারাপ করেছে, হাওয়া দিচ্ছে। আমার কাছে চিত্র একদম পরিষ্কার, হাওয়া শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। আমার কাছে চিত্র একদম পরিষ্কার যে আমি কী কী কিনবো, এবং সেগুলো এটাও আমি জানি যে আমি বেরোলে আমার বড়জোর 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে, কারণ আমি সুভাষপল্লী বাজারেই যাবো। ব্লাউজ টাউজ আজকে কিনবো না, কিন্তু সেটা তো যা হোক বেরোতে পারছি না এই মুহূর্তে, কারণ বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর এইটাও আমি বুঝতে পেরে গেছি যে আজকে যদি আমি বেরোইও, তাহলে কালকে আমাকে বেরোতেই হবে। অনেক জিনিসপত্রই আমার কালকে লাগবে। তো এদিকে মনটা কিছুতেই মানছে না যে আমি এটার সাথে যাবো না। তো দেখি কি করি। আপাতত যদি বৃষ্টিটা আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে একটা স্থিতাবস্থায় চলে আসে, তাহলে হয়তো বা যতটুকু পারবো কিনে আনবো, তারপর হয়তো কালকে যাব। কিন্তু যদি বৃষ্টি আজকে স্থায়ী হয় এবং আমি যদি বেরোতে না পারি, তাহলে আমার কিছু করার নেই। আমাকে কালকে তাহলে ওর সাথে যাওয়া যাবে না। তুমুল ঝড় শুরু হয়েছে, তুমুল, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যাবে। এখন বোধিসত্ত্ববাবু, যা হোক আমি ঘরে আছি, এটা একটা বাঁচোয়া। সব দিকেরই ভালো দিক থাকে। আমি সময় বেরিয়ে গেলে আমি হয়তো রাস্তায় থাকতাম, অসুবিধা হয়ে যেত। কিন্তু বোধিসত্ত্ববাবু কারেন্ট থাকতে থাকতে যেন কন্টেন্টটা কমপ্লিট করে নিতে পারেন, এইটুকুই আর কি এখন এই মুহূর্তের কামনা। এই যে নেক পিসটা, এটা আমার বড় মাসি আমাকে দিয়েছিল, মিঠুদির মা। বড় মাসি আমাকে এবং দিদিকে একই রকম দেখতে এরকম দিয়েছিলেন। তো কতদিন পর যেটা পড়লাম তার কোনো ঠিক নেই। ঝড় তো হচ্ছিল, একটু আগে ভালো ঝড় হচ্ছিল, এখন ও বাবা, ছাটের বৃষ্টি হচ্ছে, কিন্তু লোকজন চলাচল করছে। কিন্তু এখন যারা বেরিয়েছে তারা তো খুব একটা জোরে হচ্ছে না, কিন্তু কোনোটাই খুব একটা জোরে হচ্ছে না। যে কোনো মুহূর্তে নামবে আসলে খুব জোরছে। কিছুটা করে আনি, ছাতা নিয়ে যাচ্ছি, ছাতা যদিও মানবে না, কিন্তু তাও নিয়ে তো যাই। দিন দাদা তো থাকতে পারছে না, খুব একটা বৃষ্টি নেই, ঝটাপট যাই ঝটাপট চলে আসে। হ্যাঁ, খুব হাওয়া, খুব হাওয়া ভাই। যদি 10% কাজও এগিয়ে নিতে পারি, তাহলেও তো এগোলো না। যে মা বারণ করেছে সন্ধ্যেবেলা বেরোস না, সেই সন্ধ্যেই হয়ে যাচ্ছে আমার। লাস্ট 5 বছর ধরে আমার অন্নপূর্ণা পুজোর ব্লগ হচ্ছে। প্রথম অন্নপূর্ণা পুজোর ব্লগে আমার শাশুড়ি মা পুজো করেছিলেন, তখন তিনি একদম ঠিক ছিলেন। দেখি কাল পরশু করে সেই ব্লগটা হয়তো বা আমি কমিউনিটিতে দিয়ে দেবো, আপনারাও দেখবেন যারা নতুন বন্ধু। আর একটা জিনিসও আমি খেয়াল করেছি, আমার শাশুড়ি মার অবর্তমানে যতবার অন্নপূর্ণা পুজোর বাজার করতে আমি গেছি, কিছু না কিছু প্রতিবন্ধকতার সামনে আমি পড়েছি, এবং সেগুলো আবার সুন্দরভাবে কেটেও যাচ্ছে। আজকে যখন আমি মুদির দোকানের বাজারটা করছিলাম, আমি ভেবেছিলাম একবার বাড়িতে গিয়ে মুদির জিনিসগুলো নামিয়ে দিয়ে আবার বেরোবো, কিন্তু বুঝলাম যে না, সময় নষ্ট হচ্ছে। সেজন্য সবটুকু একবারে করে নিয়ে আসছি। তারপর এত ভারী হয়ে গেল, না পাচ্ছি টোটো, না পাচ্ছি কিছু। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন ভদ্রলোককে পেলাম, এবং এত তুমুল বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি নামবে। আমি প্রবল দুর্যোগ মাথায় নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু এই যে বেরোনো এবং ঢোকা, কোনো অসুবিধে হলো না। তোমার এত বিশ্বাস যে আছে মা অন্নপূর্ণার প্রতি, সেটা কেন কেন আসছে? হ্যাঁ, এটা একবার বলো। আমি খুব মাকে ভালোবাসি, মা সত্যি আমাকে ভালো রাখে। হ্যাঁ, আমার অনেক দিকে আমি মায়ের পুজো করে, মায়ের ভোগ রান্না করে আমি অনেক উপকার পেয়েছি। আমার ভালো হচ্ছে। হ্যাঁ, অনেক দিকে অনেক আমি যা মার কাছে চাই তা আমি পাচ্ছি। এর জন্যই আমার মার কাছে, মায়ের সঙ্গে আমার ভক্তি, মায়ের উপর বিশ্বাস। তোমার ভোগ রান্না শুরু হলো কি করে, কি ওই কানাকাটি করবে? ভোগ রান্না করে না, ভোগ রান্না শুরু হলো আমার কাকিমা অসুস্থ ছিল। তখন কাকিমা, আমি সত্যিই তখন ভালো করে অত রান্না করতে পারতাম না। তোমার কান্নাকাটি হলে না, কান্নাকাটি করবো না, ভালো রান্না করতে পারতাম না। কাকিমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, এখন অন্নপূর্ণা পূজা, আর মা কাকিমা তো করবেই অন্নপূর্ণা পূজা। হ্যাঁ, সব জোগাড় যন্ত্র কি, আগে তো আমি সব নাড়ু বড়ু, নাড়ু মুরখি সব করতাম, তিলের নাড়ু, নারকলের নাড়ু, তারপরে চিড়ের মোয়া, সে মুড়ির মোয়া, হ্যাঁ, খই পাক দিতাম, সব করতাম এগুলো। তুমিও তো বিয়ে হয়ে দেখেছো না, সব ইসের মধ্যে মায়ের ভোগ দিত কাকিমা, সব সাজিয়ে কি সুন্দর। তারপরে একদিন কাকিমার হয়তো আবার পূজা শুরু হলো, হবে আর কি, তখন কাকিমা আমাকে বললো, তাও কি আগে বলেনি পূজার দিন তোর আজকে ভোগ রান্না করতে হবে?
আমিও কাকিমা আমি তো কোনোদিন করিনি, আমি পারবো? তুই মাকে ডাক, দেখে মায়ের নাম করে প্রণাম করে তুই শুরু কর, দেখবি তোর ভালো হবে। তুই ভয় পাস না, তুই সাহস পাবি। মাকে ডাক, দেখবি ঠিক মা অন্নপূর্ণাই তোকে সাহস জুগিয়ে দিবে। তারপরে তো শুরু করলাম। তারপর ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই আমি তো, যে আগের প্রহরে পুজো করতো, উনি আমাকে বললেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি তো মন্ত্র নিইনি, দীক্ষা নিইনি, হ্যাঁ তাহলে পূজা করতে, ভোগ রান্না করতে পারবো? বলে হ্যাঁ শোন, ওটা কিছু না রে, মন সবচেয়ে, মন পরিষ্কার থাকলেই সব পরিষ্কার। তুই দীক্ষা নিস নেই তাতে কি হয়েছে? ঠিক। মা তোর ভোগ নিবে না? তুই মন পরিষ্কার করে রান্না করতে দেখবি তোর মা তোর ভোগ নিবেদন করবে, ঠিক করবে, মা গ্রহণ করবে। মা হ্যাঁ, গ্রহণ পরে করবে। অবশ্য আলপনাদি দীক্ষা নিয়েছে। হ্যাঁ দীক্ষা নিয়েছি, দীক্ষা 4 নিয়ে বছর হয়ে গেল। সেই তার গল্প আগে আর তো সেই গল্প আর না করাই ভালো। না না না, আচ্ছা যাও, আমি তো দীক্ষা নিতেই চাইনি, ব্যাস চুপ করো, সত্যি বলছি। থামো না। জানি না গুরুদেবের উপর আমার কোনো ইয়ে নেই, সত্যি বলছি। হ্যাঁ, সে অনেক কাহানি থাকে। হ্যাঁ ওগুলো চলো। তারপরে থেকে তো এই যে পুজোর যেভাবে যেরকম করেই পারি করি। হুম এটাই আমার মায়ের। একদিন তো কাকিমা মারা যাওয়ার পরে স্বপ্নও দেখেছি আমি, কিরে আলপনা অন্নপূর্ণা পূজা আসছে তো, হুম বেশি দিন বাকি নাই, সব ঘর দুয়ার পরিষ্কার করিস। শাশুড়ি মা বলছে। হ্যাঁ সত্যিই বলছি, এই মরা কাঠের বসে যদি মিথ্যে কথা আরে আমি জানি, তুমি বলেছো তো আমাকে। হ্যাঁ এরকম পূজা কিন্তু করবি, আর ভোগ তুই রান্না করবি, আমাকে এইসব বলে দিয়েছে কাকিমা। হুম 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 তারপরে তোমাদেরকে বললাম না, কাকুকে বললাম, তোমাকে বললাম। হ্যাঁ তুমি বলো, তুমি বিউটির বিয়েটে নাই চিন্তা ছিল। হ্যাঁ হ্যাঁ মানে মা অন্নপূর্ণার হ্যাঁ সেটা ওটা এসেই আমাদের বলেছিলে। ওর চাকরিটাও তো হলো, দেখো মায়ের আশীর্বাদেই তো হলো, বলো। হয়েছে মানে অনেক কিছু সব ডিটেলে না বলাই ভালো। হ্যাঁ কিন্তু আলপনা দিদির মেয়ের বিয়ে নিয়ে প্রবল চিন্তা ছিল, খুব টেনশন ছিল, কিন্তু মেয়ের বিয়ে কোথা থেকে এত সুন্দর করে হয়ে গেল, হয়ে যাওয়ার পর ঘর আর খালি হয় না। না আমি তো সবসময় তোমাদেরকে বলতাম, তুমি বলতে আলপনা দি অত চিন্তা করো না, আমার কাকিমাও বলতো অত চিন্তা করিস না, দেখবি যা হবে ভালো হবে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো ঘর, ভালো ছেলে, সব মিলিয়ে বিউটি নিজেও ভালো, সেটা তো অবশ্যই। কিন্তু আলপনা দিদির হয়েছিল বিয়ের পরে, ওদের একটা আর্থিক অনটনের চিন্তা তো থাকেই, কিন্তু সেটা বলো যে তোমাদের ঘরে এত জিনিসপত্র, মানে এত খাবার দাবার, মা অন্নপূর্ণা যেটা সত্যি তাই, হ্যাঁ এটা তো মানে সত্যি কথা। অভাবের ছিল না, না মানে যেটা ওরা ভেবেছিল আর কি, মানে ঘর ভর্তি চাল ডাল সব কিছু, অথচ এটা হওয়ার কথা নয়। মানে একটা এরকম বাড়িতে মেয়ের বিয়ে হলে হ্যাঁ, তুমি 3-4 মাস আমার তেল কিনতে হয়নি, চাল কিনতে হয়নি, পেঁয়াজ কিনতে হয়নি, আলু কিনতে হয়নি, এত বেশি হয়েছে ডাল। তুমি বিশ্বাস করবে ও কত কম খাইনি, অনেক লোক কিন্তু বলছে। মোদ্দা কথা হচ্ছে ঘরটা ভরা ছিল, ভালো ভালো লোক জানো যে সুভাষপল্লীতে প্রচুর লোক খেয়েছে, আমরা তো গিয়েছিলাম, সবাই কিন্তু এসছে। হ্যাঁ কারোর কম হয় না। আর জানো আমাদের ওর বিয়ের যারা কি বলে আইওরা, হ্যাঁ ওরা 3-4 দিন বলে কি আমাদের পাড়াতে যে এত বিয়ে হয়েছে, কোনো দিন এইরকম বিউটির বিয়েতে যাব আমরা 4-5 দিন বসে খেলাম। সত্যি তাই, এখন ওরা বলে দেখলে বলে এত এরকম কোনো দিনও আমাদের পাড়াতে কারো বাড়ি 1 বেলার বেশি 2 বেলা খেতে পারিনি। তোমার 4-5 দিন, 4-5 দিন দিলীপরা তো 1 সপ্তাহ বসে খেয়েছে ওরা। আমরা যেতে দেইনি, সত্যি কথা, ওরা অনেক করছে তো। ও মাসি আমরা আজকে যাই, কেন আর থাকবো? আমি না, তোমরা একবারে অষ্টমঙ্গলে আসবে, তারপরে যাবে তোমরা বাড়ি, তার আগে তোমাদের যাওয়া নেই। বিষয়টা কি জানেন তো, আমার শাশুড়ি মা একবার বলেছিল যে কোনোদিন অন্নপূর্ণা পুজো বন্ধ করিস না। 10টা লোক বসে আছে, প্রচন্ড অর্থাভাব অন্নাভাব, আমি ঠিক আমার দুবেলা ভাত জুটে যাবে, এবং আমার পাশে যারা রয়েছে তারা হয়তো অন্য মানুষ, তাদের হয়তো আমি চিনি না, কিন্তু তাদেরও জুটে যাবে। তো এইটা হচ্ছে মা অন্নপূর্ণার বিশেষ কৃপা রয়েছে, মানে সেটা তো আলপনা দি তো একটা বললো, আরও যে কত আছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। ছোটো ছোটো সবার না বলাই, অত ডিটেলে না বলা উচিত, মানে কিছু কিছু জিনিস এটা বলা যায় সেজন্য বললো আর কি। কিন্তু আমাদের মা অন্নপূর্ণা খুব জাগ্রত, খুব জাগ্রত, যারা মানে এটা একটা ফিল, এটা সবাইকে বলে বোঝানো যাবে না, আর চেষ্টা করাও যায় না আর কি। এটা একটা ফিল, যে মা নিজে এসেছেন আমাদের বাড়ি, বারে বারে স্বপ্ন দিয়ে বলেছেন আমাকে পুজো করো, আমাকে পুজো করো, কনফিউজ হয়েছেন শাশুড়ি মা যে কীভাবে করবো পুজো,
তিনি পূজা পদ্ধতি দেখিয়ে দিয়েছেন, যেরকমভাবে মানে যেদিন কনফিউজ হয়েছেন, যেদিন দুহাত তুলে সারেন্ডার করেছেন, রাত্রে বলেছেন মা আমি কীভাবে পুজো করবো বুঝতে পারছি না, লোকে এক একজন এক এক রকমভাবে আমাকে কনফিউজ করছে, সেই রাত্রেই কনফিউশন দূর করেছেন মা। আমাকে এক হাঁড়ি ভাত দিয়ে বলেছেন আমাকে হাঁড়ির ওপর মানে আমাকে ভাতের ওপর বসিয়ে পুজো করবি, যার ফলে আমাদের বাড়িতে ওই ভাতের ওপর বসিয়েই মাকে পুজো করা হয়। দেখি চারটিখানি কথা বলুন দেখি। তো সেই মা অন্নপূর্ণার পুজো, যার ফলে প্রচণ্ড এক্সাইটেড আমরা, এটা আনন্দ, মানে সব সব ঠিকঠাক হয়ে যাবে, সব ভালো হবে, যা হবে সব ভালো হবে। তা আলপনা দিবার যাওয়ার টাইম হয়ে গেছে, আমি অনেকক্ষণ থেকে আটকে রেখেছি। অবশ্য একটু পুজো নিয়ে কথাবার্তা হচ্ছিল, কি না কি হবে না হবে সেসব নিয়ে। একটা জগতের নিয়মে সবাইকে চলে যেতে হয়, যার পুজো যার উদ্যোগে পুজো। আমার শাশুড়ি মাই নেই, কি অমর হয়ে আসছে, আমার শাশুড়ি মাটাই নেই, এটাই আর কি কথা। কিন্তু তার স্মৃতিগুলো তো আছে। হ্যাঁ, তার স্মৃতি আছে, তার দেখানো পথ আছে, তার সব রাস্তা দেখানো আছে, সেই রাস্তাতেই হাঁটছি আমরা, সত্যিই তাই। সবার শেষ কাজ একটা করলাম, সেটা হচ্ছে বারান্দা ধুয়ে দিলাম, মিলিবাগে জল দিলাম প্রবল পরিমাণে। তবে লাস্ট কাজটা এখনও বাকি আছে, চলছে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি। ওই যে বিছানার চাদর টাদরগুলো তখন তুলে তুলে দিলাম, সেগুলো আর কাচিনি, তখন কাচলে নাড়লে আর শুকোতো না, সেই জন্য ভেবেছেন ঠিক আছে রাত্রি রেখেছে দেবো, সকালবেলা এসে মামনি ওগুলোকে করে দেবে। আমি রান্নাঘর সব হয়ে গেছে, আর কালকে আমি মেয়ের মানে যাচ্ছি, মনটা মানছে না। কটাই তো মাত্র পরীক্ষা, 6টাই তো পরীক্ষা, ঠিক আছে যা বাজার হাট করে দিয়েছি, এসে আর একটু করবো, এই আর কি, একটু চাপ হবে তো কি আর করা যাবে। পুজো কোথায় হবে সেটা নিয়ে একটা দ্বিধা ছিল, কিন্তু এখন আর সেটা নেই, এখন পুজো এখানেই হবে, এই ঘরটাতেই হবে। আর আমার যে এইভাবে ঠাকুরটা রাখাতে এত আনন্দ হয়েছে, মনে হচ্ছে আমি এখানেই শুয়ে পড়ি আজকে, জানেন, সত্যি সত্যি আমার খুব ভালো লাগছে। আর এই রঙটা, বিছানা চাদর টাদর সব মিলিয়ে মিশিয়ে না আমার সত্যি খুব পছন্দ হয়েছে। ওটা হারমোনিয়াম, আর তার পাশে দুটো বালিশ, আমার মেয়ে এখানেও মাঝে মাঝে এসে পড়ে। এই ঘরটা এখন অনেক বেশি পরিপাটি হয়েছে। আমি ঠিক এইরকমই একটা পরিচ্ছন্ন ঘরেরই মানে আমি দেখতাম আর কি, এরকম একটা কিছু ঘর আমার হবে, যেখানে খুব সাজুগুজুর জিনিসপত্র নেই হয়তো বা, কিন্তু ঘরটা পরিপাটি পরিচ্ছন্ন, এখন ওই ফিলটা আমার হচ্ছে সত্যি কথা। আর এইগুলো পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে আপাতত। আমাদের তো এখনও নিচেই বসার ঘর আছে, কাজে উপরে আমাদের সেরকম বসা একটা সময় লাগতো, কিন্তু এখন আর অতটা লাগে না, এখন যারা আসেন তারা নিচেই আর কি বসেন, তো কাজেই ঠিক আছে। আর আজকে একটা না অনেক দিন পরেই একটা আংটি পরলাম, এটা অনেক পুরনো একটা সোনার আংটি। আগেকার দিনে এই ধরনের আংটি হয়তো মাসিমাদের সবার হাতেই থাকতো, ঠিক এই ডিজাইনটা ভীষণ কমন, এই যে এই ডিজাইনটা, এটা আমার কাছেও একটা আছে, একজন উপহার দিয়েছিলেন, তা আজকে অনেকদিন পর সেটা পরলাম। তখন যখন দিয়েছিলেন তখন আমার এত বড় হতো, পরতে পারতাম না, এখন তো হচ্ছে, মাঝখানে আমার ছোটো হতো, মানে যখন আর একটু বেশি মোটা ছিলাম, তা এখন এটা একদম ঠিকঠাক হচ্ছে। তবে ডান হাতেই পড়েছি, বাঁ হাতে পড়তে ইচ্ছা করলো না। তো চলুন বন্ধুরা, আমার আজকে ভিডিও এডিট করে সমস্ত কিছু করে রেখে শুতে হবে, কারণ কালকে ভোরবেলায় উঠে আছে বেরোনো। তো চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি আমার ভিডিওর সাথে রিলেট করতে পারেন অবশ্যই সমমনস্ক বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, এবং দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।